This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an education purpose only. দেখুন, রাজনীতি কথাটা যদি আমি আপনি কীভাবে দেখি, রাজার নীতি মানে রাজা কথাটা আছে, রাজাকে নেতা নেতৃত্ব যিনি দেন তিনিই তো। এবার প্রত্যেকটা বড় সংগঠনেই কিন্তু কোনো না কোনো সময় নেতৃত্ব নিয়ে প্রশ্ন ওঠে, কারণ সংগঠন বড় হওয়া মানে আরও অনেক নেতার উঠে আসার বা সর্বোচ্চ স্তরে কাজ করার সুযোগ পাওয়া। এবার সেই সুযোগ যদি কেউ পায় এবং সে সেই সুযোগটা যদি কাজে লাগায়, তাহলে তো সে নেতৃত্বের দাবিদার হতেই পারে। আজ থেকে সোশ্যাল মিডিয়া তৃণমূলের যে সমস্ত বয়সে নবীন নেতা আছেন, তারা একটা বিশেষ বার্তা শেয়ার করতে শুরু করছেন। তাদের পোস্টে লেখা আছে, সেনাপতি ছাড়া যুদ্ধ জয় করা অসম্ভব। এটা তো আমরাও জানি, কিন্তু এটা এখন লেখার দরকার পড়লো কেন? তাহলে কি যুদ্ধে জয় নিয়ে তৃণমূলে কোনো সংশয় তৈরি হচ্ছে, নাকি তৃণমূলের এই তরুণ নেতারা একদম সুপরিকল্পিতভাবে, কারণ একটা মেসেজ যখন সবাই শেয়ার করেন তখন বুঝতে হবে যে ব্যাপারটার মধ্যে একটা, এবং সেটা একই প্যাটার্নে লেখা কালোর মধ্যে সাদাতে, তখন ধরতে হবে যে গোটা বিষয়টার মধ্যে একটা পরিকল্পনা আছে, সুচারুভাবে গোটা বিষয়টা ছড়িয়ে দেওয়া হচ্ছে। এবার একযোগে সোশ্যাল মিডিয়ায় এইভাবে যদি তরুণ নেতারা তাদের সেনাপতির জন্য সোচ্চার হন, তাহলে তো মনে হতেই পারে যে তৃণমূলের নেতৃত্বকে নিয়েই তাদের মনে প্রশ্ন আছে, যার জন্য তারা যুদ্ধ জয় সম্পর্কে সন্দিহান হয়ে উঠছেন। এই প্রশ্নগুলো কিন্তু অন্য কেউ না, খেয়াল করে দেখুন, কোনো বিরোধী দল না, কোনো বিরোধী নেতা নয়, তৃণমূলের নেতারাই তুলে দিচ্ছেন। আর পরিস্থিতিটা এমন হয়ে দাঁড়িয়েছে যে নিজেদের যে স্পর্শকাতর জায়গাগুলো, সেগুলো কিন্তু দলের নেতারাই ওপেন করে দিচ্ছেন। সিরিয়াসলি খেয়াল করে দেখুন, যে নন্দীগ্রাম দলের একাংশের মানে কাছে, একাংশ কেন সবার কাছে, তৃণমূলের সবার কাছে নন্দীগ্রামে তৃণমূল নেত্রীর পরাজয়টা বিধানসভা ভোটে 21-এর ভোটে, সেখানে শুভেন্দু অধিকারীর কাছে হেরে যাওয়াটা, এটা তো সবার বুকে বিঁধেছিল। এই যে অত বিশাল জয়, 213টা সিট জেতা, তারপরেও সবার মনের ভেতর একটা কাঁটা হয়ে বিঁধছিল এই নন্দীগ্রামের জয়টা, এবং সেইটা কিন্তু তারা কোনোভাবেই মানতে চাননি সেটা রাজনৈতিক পরাজয় বা নির্বাচনী পরাজয়, বরঞ্চ তার বিভিন্ন রকম তারা ব্যাখ্যা করেছিলেন। তখন কুণাল ঘোষ তখন কি বলেছিলেন? কুণাল ঘোষ শুদ্ধ বলেছিলেন যে ওই মানে এখনও কয়েকদিন আগে পর্যন্ত কুণাল ঘোষ শুভেন্দু অধিকারীর ব্যাপারে বারবার, যখনই শুভেন্দু অধিকারী ওই জয়টাকে মনে করিয়ে দিতেন, কত ভোটে জিতেছেন বা ওই কম্পার্টমেন্টাল বিভিন্ন কথা বলতেন, তখন কিন্তু কুণাল ঘোষ মনে করিয়ে দিতেন থেকে পাল্টা যে আসলে ওটা লোডশেডিংয়ের জয়, লোডশেডিং করেই নাকি জয় পাওয়া গেছিলো বলে তার অভিযোগ ছিল। এবং তৃণমূল সেই ফলাফলটা নিয়ে আদালতেও তো গেছে। এবার যে জিনিসটা নিয়ে এতটা স্পর্শকাতর ছিল দল, যে জায়গাটা কোনোভাবেই নিজেদের ব্যর্থতা বলে তারা কোনো সময় স্বীকার করেননি, সেই জায়গা থেকেই তো আজকে দেখলাম তারা সরে এসছেন। বললাম না, পরিস্থিতিটা এমন হয়ে গেছে, নেতারাই প্রশ্ন তুলে দিচ্ছেন বিভিন্ন বিষয় নিয়ে, দল নিয়ে। এই যে কুণাল ঘোষ বললেন যে নন্দীগ্রামের দলের একাংশের ব্যর্থতাতেই মমতা বন্দ্যোপাধ্যায়কে হারতে হয়েছিল, সেটাও তো এতদিন বলেননি। এতদিন তো অত্যন্ত স্পর্শকাতর জায়গা বলে তৃণমূলের নেতা নেত্রীরা এই বক্তব্যটাকে এড়িয়ে চলেছেন। দল নেত্রীর হারটা, ওই বললাম নির্বাচনী হার বলে তারা কিছুতেই স্বীকার করেননি, কিন্তু আজকে একদম উল্টো কথা বলে দিলেন কুণাল ঘোষ। যে কুণাল ঘোষ এতদিন আবার একদম উল্টো কথা বলেছেন, লোডশেডিংয়ের তত্ত্ব দিয়েছেন, তিনিই স্বীকার করে নিলেন বা প্রকাশ করে দিলেন, বা তার ওইটা অভিযোগ কি যাই হোক আর কি, মোদ্দা কথা তিনি তো এটা বললেন যে দলের একাংশের ব্যর্থতাতেই এই হারটা হয়েছে, তৃণমূল নেত্রীর হারটা রয়েছে, তারাই দায়ী তৃণমূল নেত্রীর হারের জন্য। মমতা ব্যানার্জি তো তাদেরকে নন্দীগ্রাম ইলেকশন জিততে পাঠিয়েছিলেন। কারা ছিল ইলেকশনের দায়িত্বে? কেন মামলার উপর ডিপেন্ড করতে হচ্ছে? মমতা ব্যানার্জির মতো মুখকে বিক্রি করতে পারেন না জনতার দরবারে, মার্গো সাবান বিক্রি করতে গেছে। যা কারচুপি করুক শুভেন্দু অধিকারী, কেন তারা পারেননি করতে? কারা ছিলেন দায়িত্বে? নন্দীগ্রামে দলকে পিছিয়ে যারা দিয়েছে, তারা আজকে অভিষেককে পিছিয়ে যাওয়ার কথা বলছে। এখন তৃণমূল কংগ্রেসে যেহেতু গোষ্ঠীদ্বন্দ্ব চলছে, ভাইপো তৃণমূল কংগ্রেস না পিসি তৃণমূল কংগ্রেস, কোন তৃণমূল কংগ্রেস আসল তৃণমূল কংগ্রেস থাকবে, তা নিয়ে দ্বন্দ্ব চলছে। তো এখন নতুন নতুন এরকম অনেক কথাই সামনে আসবে, যেগুলো এতদিন তৃণমূল কংগ্রেস বলতো না বা বলতে পারেনি। এখন যখন ঝগড়া লেগেছে নিজেদের মধ্যে,
নতুন করে অনেক বিষয় সামনে আসবে। দেখুন, কুণাল ঘোষ এর আগে সুব্রত বক্সি, ফিরহাদ হাকিমের কথা নিয়ে প্রশ্ন তুলেছেন। সুব্রত বক্সির মমতা বন্দ্যোপাধ্যায়কে এগিয়ে আসার জন্য, ওই আড়াল থেকে প্রকাশ্যে আসার জন্য যে অনুরোধ, সেটা আমরা দেখেছি। অভিষেকের কর্মসূচিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি না থাকা, মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতাজি ইন্ডোরের কর্মসূচিতে আবার অভিষেকের ছবি না থাকা, মমতা বন্দ্যোপাধ্যায় সক্রিয় ভূমিকা নিতে অভিষেকের অন্তরালে চলে যাওয়া, ঘনিষ্ঠ মহলে নিজের অভিমান প্রকাশ করে দেওয়া। খেয়াল করে দেখুন, এই সব কিছুর মধ্যে তৃণমূলের এই পরস্পর বিরোধী কথা, মানে যে একটা ছবিটা, সেটা তো স্পষ্ট হয়ে উঠেছে। এবং তার সঙ্গে সঙ্গে বিভিন্ন যে বক্তব্যগুলো উঠে আসছে, যেগুলো আরও বেশি করে এই যে একটা যে সমান্তরাল যে দুটো মতবাদ এই মুহূর্তে রয়েছে, দুটো সমান্তরাল গোষ্ঠী যে তৈরি হয়ে গেছে, সেটা তো পরিষ্কার করে দিচ্ছে এই সংগঠনের বিভিন্ন স্তর থেকে উঠে আসা কথাগুলো। একটা স্তর থেকে না, কিন্তু কোনো একটা পার্টিকুলার জায়গা থেকে না, বিভিন্ন স্তর থেকে একটার পর একটা বক্তব্য উঠে আসছে, সব স্তর থেকে উঠে আসছে। এবং যখন সব স্তর থেকে এরকম বক্তব্য উঠে আসে, ভিন্নধর্মী একটু বেসুরো বক্তব্য, তখন কিন্তু বুঝতে হয় ডাল মে কুচ কালা হয়, কোথাও গণ্ডগোলটা ভালো পেকেছে। মানে ওপর নিচ, ওই একটা চাল টিপলেই যেখানে বোঝা যাচ্ছে ভেতরে কোথায় কি হচ্ছে আর কি, কতটা সেদ্ধ হয়েছে। সে গোটা ব্যাপারটা যে ফুটছে, এটা বুঝতে তো কোনো সমস্যা হয় না। দেখুন, সুব্রত বক্সির মতো প্রবীণ নেতা, তিনি সুবল মান্নার মতো একেবারে পুরসভা স্তরের নেতাকে যখন বললেন, ওই কাঁথি পুরসভার চেয়ারম্যান, তাকে বললেন পদত্যাগ করতে, তিনি পদত্যাগ করলেন না, উড়িয়ে দিলেন। অর্থাৎ দলের সভাপতির বক্তব্যকে পুরসভা স্তরের নেতা গুরুত্ব দিচ্ছেন না। আবার তার একটু ওপরে জগদ্দলের বিধায়ক সোমনাথ শ্যাম বা অশোকনগরের বিধায়ক নারায়ণ গোস্বামী, এরাও তো এই প্রবীণদের কটাক্ষ করছেন, গুরুত্ব দিচ্ছেন না রাজ্য সভাপতিকে। দেখলাম তো, অপেক্ষা করলেন ওখানে গিয়ে সোমনাথ শ্যামের জন্য সুব্রত বক্সি, এলেন না, তিনি গুরুত্বই দিলেন না। নারায়ণ গোস্বামী বলে দিলেন যে প্রবীণরা, মানে তাদের ওই সফটওয়্যার হার্ডওয়্যারটা সেটা পুরনো হয়ে গেছে, ফলে সেটাকে কিছুতেই আপডেট করা যাবে না তার সফটওয়্যার, তার ফলে আধুনিকতম জিনিসপত্রগুলো সেগুলো তাতে চলবে না। একটু টেকসাভি ব্যাপারটা বুঝিয়ে দিলেন যে মোদ্দা কথা, পুরনো ভার্সানের জিনিসপত্র অচল। আর সুদীপ বন্দ্যোপাধ্যায়, তাপস রায়, গৌতম দেবের মতো সংগঠনের শীর্ষস্তরের কাছাকাছি থাকা নেতা, মন্ত্রী, এরাও তো মুখ খুললেই খবর হয়ে যাচ্ছে। ফিরহাদ হাকিম, সুব্রত বক্সি, কুণাল ঘোষদের কথা নয় ছেড়ে দিলাম, কেউ সভাপতি, কেউ রাজ্য সাধারণ সম্পাদক, কেউ মন্ত্রী, কেউ 2 নম্বর, কেউ মেয়র, মানে সব হাইয়েস্ট লেভেল। এবং শুধু হাইয়েস্ট লেভেল না, মানে একদম লোয়েস্ট টু হাইয়েস্ট, সব লেভেলেই কিন্তু ঠোকাঠুকির জায়গাটা পরিষ্কার। এবং সবথেকে বড় কথা, মমতা বন্দ্যোপাধ্যায় নিজের বাড়িতে তা অভিষেক বন্দ্যোপাধ্যায় আর ফিরহাদ হাকিমের সাথে তো বৈঠক করলেন, এই পরিস্থিতিতেই বৈঠক করলেন, কিন্তু তারপর পরিস্থিতির তো বিশেষ কোনো বদল দেখলাম না। এই তো তারপরে প্রমাণ হচ্ছে যে এই কালকে বৈঠকের পর আজকে এই তৃণমূলের যুব নেতারা এই রকমভাবে সব বক্তব্যগুলো চারপাশে ছড়াচ্ছেন। এবং অর্থাৎ একটা সুস্পষ্ট বক্তব্য, একটা চাপ এবং প্ল্যাটফর্ম তৈরি হয়ে গেছে, যেখানে দাঁড়িয়ে কিন্তু কেউ ভিন্ন সুরে কথা বলতে পারে। এটাই সিগনিফিকেন্ট। রাজনীতির ছাত্র হিসেবে এটা কিন্তু পর্যবেক্ষণ করাটা খুব জরুরি। এগুলো কিন্তু প্রমাণ করে, ওই যেটা বলছিলাম, সন্ধিক্ষণ এসে দাঁড়িয়েছে তৃণমূল। লোকসভা ভোটের আগে যে সন্ধিক্ষণ, তৃণমূলের মেয়াদ নিয়েই প্রশ্ন তোলার সুযোগ করে দিচ্ছে অধীর চৌধুরীর মতো বিরোধীদের। এবং শুধু মেয়াদ না, তার সঙ্গে সঙ্গে এই গোটা বিষয়টার পেছনে তারা অন্য ইঙ্গিত বা কটাক্ষ যাই বলুন, সেগুলো করারও সুযোগ পেয়ে যাচ্ছে। দ্বন্দ্ব থাকবেই, কিন্তু দ্বন্দ্বের পরেও কিন্তু আমরা এই দ্বন্দ্ব নিয়েই মমতা বন্দ্যোপাধ্যায় 3 বার জিতেছে। পশ্চিমবাংলায় বিজেপি শিন্ডের মতন কাউকে খুঁজছে যে দল ভেঙে বিজেপিকে সাহায্য করতে পারবে। বিজেপির লক্ষ্য সেটা। এবার সেই শিন্ডে নবীন না প্রবীণ, সেটা থাক, সময় বোঝা যাবে। যেদিন থেকে খোকাবাবু দিল্লিতে ইডির দপ্তরে হাজিরা দিয়েছিল, তার পরের দিন থেকে পাল্টি খেয়েছে খোকাবাবু, কংগ্রেসের বিরোধিতা শুরু করেছে। আগামী দিনে অবাক হবেন না এই খোকাবাবু যদি বিজেপির প্রজেক্টেড চিফ মিনিস্টারের মুখ হয় বাংলায়। তাই ইডি সিবিআই খোকাবাবুর প্রতি চুপ। জুনিয়র কংগ্রেস ভেঙে চুরমার হয়ে যাচ্ছে।
আগে নিজের দল সামলান। থেকে এই মুহূর্তে আলোচনার বিষয় হচ্ছে যে সিনিয়র এবং জুনিয়র, যেটা বারবার করে আপনাদের আলোচনার বিষয়। নবীন প্রবীণ, আমি তো দলে কোনো টের পাচ্ছি না নবীন প্রবীণ কি দ্বন্দ্ব আছে না গেছে, আমার সময়ও নেই। হ্যাঁ, এই যে বক্তব্যগুলো এগুলো শুনলে, বিশেষ করে ধরুন সুজন চক্রবর্তী বা অধীর চৌধুরী, তারা যে ইঙ্গিত করলেন, তারা বিরোধী, তারা হয়তো অন্যরকম ইঙ্গিতই করবেন, কিন্তু যে ইঙ্গিতটা করলেন সেটা শুনলে আপনাদের মনে হচ্ছে না রথভাবে আমি দেব, পদভাবে আমি, মূর্তিভাবে আমি দেব, হাসেন অন্তর্যামী। এবার এক্ষেত্রে অন্তর্যামী কে, সেটাই হচ্ছে লাখ টাকা না, লাখ, আবার বারবার ভুলে যাই, লাখ আমাদের বাংলায় স্ট্যাটাস হারিয়েছে, কোটি টাকার প্রশ্ন, কোটি টাকার প্রশ্ন। এবার কে যে অন্তরালে থেকে গোটা বিষয়টা করছেন, কে কার অনুপ্রেরণায় আসলে গোটা বিষয়টা হচ্ছে, কার অনুপ্রেরণায় কে কোথায় যাবেন, এইটা না খুব একটা জটিল প্রশ্ন। আমরা যে এই সমস্তর বাইরে গিয়ে ওই ব্রাত্যব সেই জায়গায় ঠিক আছে, জানেন তো, তিনি প্রবীণও নন নবীনও নন, এরকম একটা স্টান্স নিয়েছেন, ভাবছেনই না এরকম বলে এর থেকে এড়িয়ে যাওয়ার আর কোনো ভালো রাস্তা হয় না। এবং একটা নিরপেক্ষ দৃষ্টিভঙ্গির থেকে এটাতে একটা সুবিধা আছে, নবীন বা প্রবীণ যে যখন ভারী হয়ে যাবে আর কি, সেই জায়গাটায় গিয়ে ম্যাচ করে যাওয়া যেতে পারে, একটা কম্প্যাটেবিলিটির মতো আর কি, ওই ও পজিটিভ রক্তের মতো সবাইকে দেওয়া যায় এরকম একটা। আমরা ভাবছিলাম শুধু অন্য জিনিস, জানেন তো, আমরা ভাবছিলাম তৃণমূল হয় ঐক্যবদ্ধভাবে এগোবে, না হয় দুটো ভিন্নমুখী পথে হাঁটবে বা ওই দলের মধ্যেই সমান্তরাল পথে হাঁটবে। এবার অধীর চৌধুরীর কথাটা শুনে মনে হচ্ছে দ্বিতীয় যুক্তিটা তার বেশি পছন্দ হচ্ছে, যাকে সেনাপতি আখ্যা দিয়ে তৃণমূলের নবীন প্রজন্মের নেতারা যুদ্ধজয়ের কৌশল সাজাচ্ছেন, তাকেই আবার ভবিষ্যতে বিজেপির মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হিসেবে দেখতে পাচ্ছেন প্রদেশ কংগ্রেস সভাপতি। না, নেতাদের মতো অত দূরদৃষ্টি সেটা আমাদের নেই, না হলে আমরা তো বলে দিতে পারতামই যে এই যে নতুন বছরের শুরুতে চারিদিকে শুধু তৃণমূল বনাম তৃণমূল আবহ, সেই আবহটা আসলে কোনো ফাঁদ কিনা, এমন একটা ফাঁদ যেটা বিরোধীরাও এড়াতে পারছেন না, এমন একটা ফাঁদ কিনা যে ফাঁদে পা দিয়ে নানান দুর্নীতি, আম জনতার চাওয়া পাওয়ার হিসেব নিকেশ, এই যে এত যোগ্য চাকরি প্রার্থীর চাকরি, এত বিভিন্ন জায়গায় মানে আপনার নিয়োগ থেকে রেশন থেকে পুরো এত রকম দুর্নীতি, জোটের ভবিষ্যৎ, এই সব কিছুর থেকে আমাদের নজর কিন্তু সরে গেছে। খেয়াল করে দেখুন, গত 48 ঘন্টায় এই সমস্ত নিয়ে কাউকে কোনো কথা বলতে শুনেছেন? সবার মনোযোগ তো কেড়ে নিয়েছে তৃণমূলের ওই নবীন আর প্রবীণ দ্বন্দ্ব। অথচ খেয়াল করে দেখুন, আজ 2022 সালের টেট পরীক্ষার্থীরা কলকাতায় মিছিল করলেন নিয়োগ দুর্নীতি মামলায়। একটা বিরাট বড় জিনিস আজ বিচারপতি অমৃতা সিনহার এজলাসে আমরা জানতে পারলাম যে লিপস অ্যান্ড বাউন্স সংস্থার 7.5 কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করার প্রক্রিয়া শুরু করেছে ইডি। ভেবে দেখুন, লিপস অ্যান্ড বাউন্স ঘটনাচক্রে এই সংস্থার সিইও কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়। দেখুন হাইকোর্ট কি বলেছে, কালীঘাটের কাকুর ভয়েস স্যাম্পেল টেস্ট করার জন্য টিম তৈরি করতে বলেছে তদন্তকারীদের, যে টিমে একজন চিকিৎসক এবং ইডির ডিরেক্টরকে রাখতে বলেছেন বিচারপতি অমৃতা সিনহা। এই সব কটা কিন্তু নিজের জায়গায় প্রবল ঝড় তুলে দেওয়ার পক্ষে যথেষ্ট। ঝড় কি উঠল? এই সমস্ত বিষয় থেকে ফোকাসটা কিন্তু সরে গেছে তৃণমূলের ওই নবীন প্রবীণ দ্বন্দ্বে। এভাবে ফোকাস টেনে নেওয়াটা নিজেদের ওপর, এটা কি কোনো পরিকল্পিত কৌশল? এসবের মধ্যেই আবার আরও একটা জিনিস কিন্তু হচ্ছে, মানে বাকি দলগুলো তারা এদিকে যেমন এই বিষয়টা নিয়ে খানিকটা হলেও বিভ্রান্ত, মানে অথবা তারা হয়তো ভাবছেন যে এই মুহূর্তে দর্শক আসনে থাকাটাই শ্রেয়, এর বাইরে এর ভেতরে ঢুকতেই গিয়ে লাভ নেই, কারণ এর মধ্যে ঢুকতে গেলে দুটো জিনিস হতে পারে, দ্বন্দ্ব তো সব দলের ভেতরেই আছে, ফলে মনে মনে হয়তো ভাবেন যে ওই ঘুটে পড়ে গোবর হাঁসের মতো ব্যাপার হয়ে যাবে না তো, কবে আমাদের ঘাড়ে এই গোটা বিষয়টা এসে পড়বে আমরা কেউ জানি না। আবার অথবা যেটা তারা নিজেরা বলছেন, ভেতরে কি কারোর কোনো ভয় নেই, এই রাজনীতিতে কোনো কিছুই তো অসম্ভব নয়।
ফলে কে যে কখন কার সঙ্গে জুড়ে যাবেন, কে কোথায় গিয়ে কোন দলে ঢুকে পড়বেন, এটাও হয়তো কেউ ঠিক ঠাওর করে উঠতে পারছেন না। তখন আজ যেটা বললেন কাল সেটা বুমেরাং হয়ে যেতে পারে, গিলতে হতে পারে। সব কিছু মিলেমিশেই বোধহয় সবাই দেখবেন বেশ সতর্ক ভঙ্গিতে ওই অন্য বিরোধী দলগুলো তারা সমস্ত বক্তব্য রাখছে। এর মধ্যে কেউ নিজেদের যে স্ট্র্যাটেজি সেই অনুযায়ীও এগোচ্ছে আর কি, সেটা চালিয়ে যাচ্ছে। যেরকম ডিওয়াইএফআই এর ব্রিগেড প্রস্তুতি, এই যে দীর্ঘদিন ধরে তারা ইনসাফ যাত্রা চালিয়েছিলেন, তারই কালমিনেশন হচ্ছে এই ব্রিগেডে। সেটার জন্য তারা প্রস্তুতি শুরু করে দিয়েছেন, বেশ জোর কদমে তারা নিজেদের কাজকর্মগুলো চালাচ্ছেন। 7ই জানুয়ারি এই সভা, যে সভার আগে বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু কিন্তু একটা বিরাট বড় জিনিস সবার সামনে পরিষ্কার করে দিয়েছেন। তার সাথে যখন কথা বলতে বসেছিলাম, সাম্প্রতিককালে এভাবে তিনি হয়তো খানিকটা মিডিয়ার থেকে সরেই ছিলেন, এরকম একটাও সাক্ষাৎকার তিনি দেননি। আমার সাথে কথা বলতে এসে পরিষ্কার করে দিয়েছেন তিনি ক্যাপ্টেন খুঁজে পেয়েছেন। আপনাদের সময় যারা সেই সময় আপনারা তরুণ তুর্কি ছিলেন, একসঙ্গে আপনাদের এক দলের নাম বলা হতো। এই বর্তমান যে ইয়াং ব্রিগেড উঠে এসছে আপনাদের, এরকম একসঙ্গে বলার মতো বেশ কয়েকটা নাম আপনার মনে পড়ছে যারা আশাবাদী করছে? এখন তো তৈরি হচ্ছে দে আর ইন প্রসেস টু গ্রো আপ। এই যে মীনাক্ষী আপনাদের ইনসাফ যাত্রা করলো যুব ব্রিগেডকে নিয়ে, তার কালমিনেশন হচ্ছে ব্রিগেডে। এবার তার যে প্রচার হচ্ছে তাতে মীনাক্ষীকে খুব বড় মাপে প্রজেক্ট করা হচ্ছে। আমি প্রজেক্ট বলবো, বিরোধীরা বলছেন এরকম কাট আউট নির্ভর রাজনীতি, এটা বামেদের ছিল না, এরা সব নতুন করছে আর কি। এটা কি মানে আপনি বলেন পরিবর্তিত সময়, এখনকার বড়দিন বা এখনকার নিউ ইয়ার্স তো এখনকার মতোই হবে, সেটার সাথে প্যারিটি রেখে নাকি আপনারা চিন্তাভাবনা বদলাচ্ছেন? দিস ইজ দ্য ফার্স্ট টাইম একজন ইয়ং লেডি সে ডিওয়াইএফের সেক্রেটারি হয়েছে, আগে ছিল না। এবং শি ইজ টেকিং ট্রাবল, all type of trouble, physical trouble, like young man. আগেকার দিনে মানুষও বলতো স্বাধীনতা সংগ্রামের সময়, এই ক্যাপ্টেন বলতো, পাড়ায় আড্ডা মারছে বলো ক্যাপ্টেন শুনে যাও একটু কথা, সে একটু ডাকাবুকো তাকে ক্যাপ্টেন বলে, ও তো ক্যাপ্টেন। কাজেই ক্যাপ্টেনের প্রচার হচ্ছে, এটা আগে তো কোনো মানে ফিমেল ডিওএফের সেক্রেটারি ছিল না, হয়তো সেই জন্য বেশি হচ্ছে। কমিউনিস্ট পার্টিতে এটা হয়। এখন দেখুন, ইলামিত্র যখন নাকি আক্রান্ত হয়েছিল তখন ইলামিত্র নিয়েই ব্যাপারটা হয়েছে, আরও অনেকে আক্রান্ত হয়েছে, কিন্তু ইলামিত্র ব্যাপারটা নিয়েই হয়েছে। এবং সেটা দেশ ভাগ হওয়ার পর, এটা মনে রাখতে হবে, গোলাম কুদ্দুস যার জন্য লিখতে হয়েছিল তাকে, স্টালিন নন্দিনী ফুচিকের বোন ইলামিত্র। কাজেই আলাদা হয়ে গেল, একটু এটাও আলাদা হয়ে গেল। আগামী দিনেও তাহলে মুখ হতে পারে বামেদের, বা না, লড়াই সংগ্রামের মুখ তো বটেই, আগামী দিনও লড়াই সংগ্রামের মুখ, সামগ্রিক লড়াই সংগ্রামের মুখ। এই ব্রিগেডের জন্য আপনার তরফ থেকে, মানে আপনি যেভাবে বুস্ট করছেন ইয়ং লিডারশিপকে, তা আপনার তরফ থেকে কী বার্তা? এরা যেটা বলেছে, ঘোষণা করেছে, সেই ঘোষণাকে বাস্তবে রূপায়িত করতেই হবে। অর্থাৎ যৌবনের ব্রিগেড হলেও শ্রমজীবী মানুষ, কৃষিজীবী মানুষ, মানে অসংগঠিত শ্রমিক, কর্মচারী, সবারই ন্যায় বিচারের স্বার্থে ইনসাফ যাত্রার শেষে ইনসাফ চাইতে ব্রিগেডে যাওয়া উচিত। আচ্ছা, এইটা কখনো ভেবেছিলেন যে ধরুন আপনাদের এই ব্রিগেডের ভিড় হবে বা এই যে জমায়েতে ভিড় হবে,
এটাকে প্রচার করা হবে যে এখানে যত ভিড় হবে সেই ভোটগুলো গিয়ে পড়বে রামের বাক্সে, মানে বামের সঙ্গে রাম রিলেটেড হবে, এটা কোনোদিন ভেবেছিলেন? ব্যাপার হয়েছে, আমি আগে একটা কথা বলেছি, মানুষের বিচার বুদ্ধির প্রশ্ন। মানুষ যদি মনে করে যে তৃণমূলকে হারাতে এখন বিজেপিকে জেতাতে হবে, তাহলে পরেতে যে অ্যাকশন রিয়াকশানটা হয় সেই অ্যাকশন রিয়াকশানটা হয়েছে। আর যদি সেই মানুষ তার বিচার বুদ্ধি অনুযায়ী বুঝতে পারে যে বিজেপির জন্ম দিয়েছে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ, রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের রাজনৈতিক সংগঠন হচ্ছে বিজেপি, ভারতীয় জনতা পার্টি। আরও অনেক সংগঠন তাদের আছে, তাদের বিশ্ব হিন্দু পরিষদ আছে, তাদের হিন্দু জাগরণ মঞ্চ আছে, সবই রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের। তাদের বজরং দল আছে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের। তারাই একটা রাজনৈতিক দল তৈরি করেছে কংগ্রেস ভেঙে, তার নাম তৃণমূল কংগ্রেস। এইটা বুঝতে পারলে কখনোই তারা তৃণমূলের প্রতি বিরক্ত হয়ে বিজেপিকে ভোট দিত না। আমার আরেকটা কথা বললেন, এটা আপনি খুব সুন্দর ব্যাখ্যা করলেন আর কি, যে আর আপনার বক্তব্য অনুযায়ী আরএসএস তৈরি করেছে বিজেপিকে, আরএসএস তৈরি করেছে তৃণমূলকে, সেই অর্থে সহদর বা সহদরা যাই হোক আর কি। এবার এটা যদি পরিষ্কার হয়, এটা এই রাজ্যের ক্ষেত্রে তো না, এটা তো সর্বভারতীয় ক্ষেত্রে পরিষ্কার, তাহলে আপনারা সর্বভারতীয় ক্ষেত্রে তৃণমূলের সাথে গিয়ে কী করে জোট করছেন? ইন্ডিয়া জোটে কোথায়? এই যে একটা ইন্ডিয়া জোট বলে তৈরি হচ্ছে, যেখানে সীতারাম ইয়েচুরি গিয়ে বসে থাকছেন সবার সঙ্গে, সেখানে তৃণমূলের প্রতিনিধি হয়ে রয়েছেন। তো যদি বেসিক জিনিসটা ওই দাঁড়ায় যে পেছনে আসলে আরএসএস, তাহলে এখানের জন্য যদি হয় এখানে কুস্তি করবেন, ওখানে দোস্তি করবেন, এটা দ্বিচারিতা না? এটা তো আপনার ব্যাখ্যাটা সঠিক নয়। এই জন্য নয়, তাহলে রুজভেল্ট, চার্চিল আর স্টালিনের বৈঠকটাকে আপনি কীভাবে ব্যাখ্যা করবেন? মানে চার্চিলের বিরুদ্ধে, রুজভেল্টের বিরুদ্ধে লড়াই করেছে তো স্টালিন, তাহলে স্টালিন, রুজভেল্ট এবং আপনার চার্চিলের বৈঠককে আপনি কীভাবে ব্যাখ্যা করবেন? কী করে বসে, কী করে একসঙ্গে বসে? এই প্রশ্নটা আপনি করতে পারেন, কিন্তু করে লাভ হবে না। হিস্টোরিক্যালি বলা হয়েছে দ্যাট ওয়াজ দ্য ওয়ান্ডারফুল ডিসিশন। কাজে আজকে যেভাবে ভারতে নয়া ফ্যাসিবাদী শক্তি মাথাচাড়া দিয়ে উঠেছে, সেই নয়া ফ্যাসিবাদী শক্তিকে সমাজ থেকে বিচ্ছিন্ন করার জন্য যেই কাজগুলো কাঠবিড়ালির মতো আমাদের করা প্রয়োজন, আমরা সেই কাজটা করতে চাইছি। আমার একটা কথা বলুন, এই যে এটা নিশ্চয়ই আপনাদের যেহেতু রাজনৈতিক সিদ্ধান্ত এবং রাজনৈতিক এটা একটা স্ট্র্যাটেজিও বটে যে কংগ্রেসের হাত ধরা, বেশ কয়েকদিন তো হলো, মাঝখানে কয়েকটা ইলেকশনও চলে গেল। আপনার অ্যানালিসিস কি বলে, আপনাদের লাভ হয়েছে না ক্ষতি? মানে কিছু গেইন করতে পেরেছেন কি আপনারা? আমরা কিন্তু বর্তমান সময়েতে যে আগামী লোকসভা নির্বাচন, তাকে ঘিরে এক রাজ্যে এখনও আলোচনা শুরু করিনি। 2, রাজ্য বামফ্রন্টে একবারও এই প্রশ্নে আলোচনা হয়নি। 3, আমরা মনে করি বিজেপি এবং তৃণমূল উভয়ে বাংলার স্বার্থ দেখার ক্ষেত্রে, বাংলার মানুষের যে বক্তব্য তাকে তুলে ধরার ক্ষেত্রে ব্যর্থ। তাই তৃণমূল এবং বিজেপিকে যারা হারাতে চায় তারা সবাই আমাদের সঙ্গে কথা বলতে পারে, কিন্তু এখনও বাকিটা এগোয়নি। কিন্তু তার মধ্যে কংগ্রেস নিজেরা বলে দিচ্ছে আমরা একলা যাব, ডালুবাবুর মতো কংগ্রেসের কেউ যাবে কি আছে? আমরা তো একলা যাবে বললে পড়েতে তাদের বলতে পারি না, না 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 যাবেন না, আসুন আসুন আসুন, আমরা বলতে পারি না। একলা যাবে তো একলা যাবে, যদি তোর ডাক শুনে কেউ না আসে একলা চলো রে।